আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ফিজিক্সের একটি নতুন লেকচার সিরিজ। এই সিরিজে আমরা স্টার্ট করব মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারটা দিয়ে। তো চলো শুরু করা যাক। এই চ্যাপ্টারে ফার্স্ট কনসেপ্টটা কি আসো দেখি। এই চ্যাপ্টারটা শুরু হয় কেপলার নামক এক বিজ্ঞানীর সূত্র দিয়ে, যেটাকে আমরা বলি হলো কেপলারের সূত্র, গ্রহ সম্পর্কিত কেপলারের সূত্র। এখন কথা হলো কেপলার অ্যাকচুয়ালি কি সূত্র দিয়ে গেছিল বা কি বলে গেছিল। সে বেসিক্যালি তিনটা সূত্রের কথা বলে গেছিল, একটা উপবৃত্ত সূত্র, একটা ক্ষেত্রফল সূত্র, আর একটা হলো সময়ের সূত্র। আসো আমরা একটু দেখি ভেঙে ভেঙে কোনটা কি বলে গেছিল। প্রথম যে সূত্র সেটা হলো উপবৃত্ত সূত্র। সরি, এই সূত্রে কি নিয়ে আলোচনা করা হয় দেখি। উপবৃত্ত সূত্রে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। এত কঠিন করে পড়ার কিছু নেই, যেটা বুঝি আমি একটু বুঝাই দিই ফার্স্টে। সেটা কি, গ্রহগুলো কি করবে, তো এটা হলো আমার সূর্য, আর এটা হলো আমার যে কোনো একটা গ্রহ, পৃথিবী বা অন্য কোনো একটা গ্রহ। এখন এই পৃথিবী বা অন্য কোনো গ্রহ সূর্যকে একটি ফোকাসে রাখবে, ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে ঘুরবে। ক্লিয়ার? এখন ফোকাস বলতে কি বুঝাচ্ছি, আমরা জানি বৃত্তের কি হয়, কেন্দ্র হয়, আর উপবৃত্তের কি হয়, উপবৃত্তের ফোকাস পয়েন্ট হয়, যে পয়েন্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা উপবৃত্তকে ড্র করে থাকি। তো এখন সূর্য অ্যাকচুয়ালি পৃথিবীর চারপাশে কিভাবে ঘুরতেছে, একটি উপবৃত্তাকার পথে ঘুরতেছে, একটা নির্দিষ্ট ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে রোটেট করতেছে। এই জিনিসটাই বলতে গেছে হলো কেপলার। সে কি বলে গেছে যে প্রতিটি গ্রহ সূর্যকে একটি উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এটাই ছিল তার প্রথম সূত্রটা। এটা খুব ইজি একটা জিনিস। আসো এরপরটা দেখি এরপরের সূত্রটাতে কি বলা হয়েছে, যে গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা আবার কি জিনিস দেখো, ধরো এখানে সূর্য আছে, আচ্ছা অন্য কালি নেই, ওকে এটাও দেখা যাচ্ছে না, রেডি নেই, ওকে দেখো, ধরো এখানে সূর্য আছে, এখানে একটা গ্রহ আছে, এই পজিশনে একটা গ্রহ ছিল। এখন গ্রহটা ধরো 1 মাস পরে এই পজিশনে পৌঁছাইছে, তাহলে দেখো এই সূর্যের সাহায্যে ও একটা এরিয়া ক্রিয়েট করবে, যেটাকে আমরা বলতেছি এরিয়া 1 বা একটা ক্ষেত্রফল তৈরি করবে। আবার ধরো এই উপবৃত্তাকার পথের কোনো একটা লোকেশনে সে আবার 1 মান্থ সময় একটা এরিয়া 2 তৈরি করছে। এখন যদি এরিয়া 2 তৈরি করে থাকে, তাহলে কেপলারের সূত্র অনুযায়ী দেখো সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ এই ক্ষেত্রফলগুলো প্রথমত সমান, এই ক্ষেত্রফলগুলো সমান হবে এবং সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ আমি যদি একটু সিম্পলি এটাকে বুঝাই, যে সমান সময় সমান ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। কি বুঝাইতেছি আবার একটু দেখি, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, অর্থাৎ এখানে এই এরিয়া 1 তৈরি করতে যদি তার 1 মাস সময় লাগে, এখানে সেম এরিয়া 2 তৈরি করতেও তার 1 মাস সময়ই লাগবে। অর্থাৎ এখানে আমরা দূরত্ব হিসাব না করে ক্ষেত্রফলের সাহায্যে ব্যাখ্যা দিচ্ছি, যে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষেত্রফল পরিমাণ জায়গা যদি ক্রস করে, সে অন্য জায়গায় গেল সেম ক্ষেত্রফল জায়গা অতিক্রম করবে ওই নির্দিষ্ট পরিমাণ সময়। অর্থাৎ যে ডিএ বাই ডিটি যে অ্যামাউন্টটা হবে সেটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ওকে, এবার আসো পরবর্তী সূত্র এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র যেটা আমাকে বলি, সেটা হলো সময়ের সূত্র। এই সূত্রটা অ্যাকচুয়ালি কি বলে, এই সূত্রতে কেপলার বলে দিছে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউ। এখন এটা কি জিনিস, সেটা হলো যে আমি যদি এখানে সূর্য কল্পনা করি, এটা যদি সূর্য হয় এবং তার উপবৃত্তাকার পথ যদি এটা হয়, আর এখানে একটা গ্রহ হয়, তাহলে এই গ্রহ এবং সূর্যের যে মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে আর এই গ্রহের পর্যায়কাল ধরো টি, আর তাহলে এই সূর্যের চারপাশে অতিক্রম করতে যদি তার টি পরিমাণ সময় লাগে এই আগের অবস্থায় আসতে, একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যদি তার টি সময় লাগে এবং গ্রহ এবং সূর্য হতে তার দূরত্ব আর হয়, তাহলে এই টি এর স্কোয়ার হবে
আর এর কিউবের সমান। ক্লিয়ার? ওকে, এবার আসো জিনিসটা কিভাবে আসলে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখন এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে। এখন আমি যদি একটু ফোর্সের ডিস্ট্রিবিউশনটা একটু বুঝি, কি হয়েছে এখানে তাকাও। এখানে পৃথিবী কি করতেছে? পৃথিবীকে সূর্য একটি মহাকর্ষ বল দ্বারা টানতেছে, যেটাকে আমরা বলি এফজি। আবার এটাকে যদি একটা বৃত্তের ন্যায় কল্পনা করি, তাহলে এখানে অবশ্যই একটা কি কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। কেন্দ্র বিমুখী বল কোনটা? এদিকে, যেটাকে আমরা বলতেছি হলো এফসি। এবং অবশ্যই সূর্যের যে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে আমরা ঘুরতেছি, আমরা কি কক্ষপথ থেকে ছিটকায় পড়ে যাচ্ছি? অবশ্যই না, আমরা কক্ষপথের ভিতরেই ঘুরতেছি। দ্যাট মিনস আমি কি বলতে পারি আমার এই এফজি বল এবং এফসি বল সাম্য অবস্থায় আছে, যার কারণে আমরা কি কক্ষপথ থেকে ছিটকায় যাচ্ছি না। অর্থাৎ আমার এফজি এবং এফসি ভ্যালু কি হবে? এফজি এফসির ভ্যালু সমান হবে। অর্থাৎ আমার এই ভ্যালু এফজি ইজ ইকুয়ালস টু কত হবে? এফসি হবে। এখন আমরা ছোটবেলায় পড়ে এসেছি, সেটা কি যে এই মহাকর্ষ বলের মান কত? জি বড় হাতের ছোট হাতের ডিভাইডেড বাই কত? আর স্কোয়ার। আচ্ছা, আর কেন্দ্রমুখী বল বা বিমুখী বল সম্পর্কে আমরা পড়ালেখা করেছি গতিবিদ্যায়, আবার কিছুটা আলোচনা হয়েছে নিউটনীয় মেকানিক্স চ্যাপ্টারে। তো আমরা ধরে নিয়ে আমরা সবাই পারি। তাহলে এই মান কত? এটার মান হলো mv স্কোয়ার বাই আর। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এখানে যদি একটা আর কাটাকাটি চলে যায়, তাহলে কি হবে? জি এম ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে আরো একটা সূত্র পড়েছিলাম, সেটা কি? ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর। ক্লিয়ার? তাহলে এই ওমেগাটা কি? ওমেগাটা ছিল হলো আমার কৌণিক বেগ। ওকে, তো এখন আমি যদি এখানে মানটা বসায় দিই, তাহলে কি হবে? এম ইন্টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এখানে আর বলতে বড় হাতের আর বলতে ছোট হাতের আর কেই বোঝাচ্ছি। সো আর স্কোয়ার, আর এই পাশে কি আছে দেখো। আচ্ছা, এবার আরেকটা লাইন দেখাই দিই। আমরা আরো একটা জিনিস পড়েছি, সেটা কি? ওমেগা ইজ ইকুয়ালস টু কি? 2 পাই বাই টি। তাহলে ওমেগার যদি ভ্যালুটা বসায় দিই, তাহলে আমরা কি পাবো দেখো। এম ইন্টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার জি এম ডিভাইডেড বাই আর। এখানে দেখো এটা সুন্দর করে কাটাকাটি চলে যায়, এই এম আর এই এম কাটাকাটি চলে যাচ্ছে। এই আরটাকে যদি এই পাশে পাঠায় দিই আর এই টিটাকে যদি এই পাশে পাঠায় দিই, তাহলে আমরা কি পাবো ফাইনালি? লাইনটা অ্যাকচুয়ালি কি হবে? লাইনটা হবে এরকম কিছু একটা, টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। আচ্ছা, আমরা কি জানি যে সমানুপাতিক সাইন উঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট আনা লাগে। তাহলে জিনিসটাকে যদি উল্টাভাবে বলি যে একটা কনস্ট্যান্ট উঠায় দিলে সমানুপাতিক সাইন চলে আসবে, তাহলে দেখো এই যে এই মানটা, এই যে 4 পাই স্কোয়ার জিএম, এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট ভ্যালু। পায়ের মান নির্দিষ্ট, জি এর মান নির্দিষ্ট এবং এম এর মানও কি একটা নির্দিষ্ট ভ্যালু। তাহলে এটাকে যদি উঠাই দিই, তাহলে আমরা কি পাবো? টি ইজ প্রপোর্শনাল টু আর কিউব। বুঝতে পারছি? এটা কি ছিল? এটা ছিল এই যে সূত্রের প্রতিপাদন, যেটা কেপলার বলে গেছিল। কিভাবে পেলাম? আমার কেন্দ্রমুখী বল বলতে এখানে অ্যাকচুয়ালি মহাকর্ষ বলটা কাজ করতেছে, এবং বিমুখী বল যেটা হলো আমার এফসি, যার মান হলো এমভি স্কোয়ার বাই আর। ক্লিয়ার? এখন কথা হলো যে ম্যাথ করার জন্য অ্যাকচুয়ালি কি এই চেহারাটা থেকে কিভাবে ম্যাথ করা যাবে, সেটা হলো আমি একটু দেখি সূত্র। আচ্ছা, শর্টকাট একটু পরে আসতেছি, আমরা একটু দেখি না আগে সূত্রটা কিরকম হবে। এখন আমরা কি পেলাম? টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। আচ্ছা, এখন আমি কি বলতে পারি T1 স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু R1 কিউব, এটা বলা যায়। আবার T2 স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু R2 কিউব। তাহলে আমি এখন যদি এটাকে মার্চ করে লিখি, আমি কি এটা লিখতে পারি? T1 স্কোয়ার T2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। অর্থাৎ এখান থেকে সূত্রটা লেখা যায় T1 বাই T2 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু R1 বাই R2 তার কিউব। অর্থাৎ যেটা আমরা ইউজ করব ম্যাথ করার জন্য।
ক্লিয়ার? ওকে, তাহলে আসো এবার একটা শর্টকাট দেখি আমরা। শর্টকাটটা কি? শর্টকাটটা এই দেখো, কেপলারের সূত্রগুলো মুখস্থ করার শর্টকাট। কেপলারের সূত্রগুলো কি ছিল আমরা একটু পুরোটা সামারাইজ করি। দেখো, একটা ছিল উপবৃত্তের সূত্র, একটা ছিল ক্ষেত্রফল সূত্র, আর একটা হলো সময়ের সূত্র। উপবৃত্তের ইংলিশ কি? উপবৃত্তের ইংলিশ হলো এলিপস। ক্ষেত্রফল মানে কি? এরিয়া। আর সময় মানে কি? টাইম। ক্লিয়ার? তাহলে আসো তিনটা জিনিসকে মার্জ করি। আমরা যদি এলিপসের ই নেই, এরিয়ার এ নেই, আর টাইমকে টি লিখি, তাহলে আমরা কি পাবো? ইট। ইট মানে কি? খাওয়া। অর্থাৎ আমরা কেপলারের সূত্র থেকে মনে রাখবো, কেপলারের সূত্রটা কি অ্যাকচুয়ালি? কেপলারের সূত্রটা হলো ইট। ইট মানে কি? ইট মানে হলো ই ফর এলিপস, এ ফর এরিয়া, টি ফর টাইম। প্রথম সূত্রটা ছিল আমার এরিয়া এলিপস নিয়ে, দ্বিতীয়টা ছিল এরিয়া নিয়ে, এবং তৃতীয়টা ছিল সময় নিয়ে। ক্লিয়ার? শর্টকাটটা মাথায় রাখলেই ইজিলি মনে থাকবে, তাহলে আর ভুল হবে না। ওকে, এবার আসো আমরা একটা ম্যাথ দেখি এই সূত্র রিলেটেড। ম্যাথটা কি দেখো, কি বলা হয়েছে? সূর্যের চারদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের গড় ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে এবং মঙ্গলে যদি 562 দিনে 1 বছর হয়, তাহলে পৃথিবীতে কত দিনে 1 বছর হবে? আচ্ছা, এটা একটু ইজি করে দেখি আমরা। দেখো, ধরি যে পৃথিবীতে ব্যাসার্ধ কত? পৃথিবীর জন্য আমরা ব্যাসার্ধ যদি বলি R1, আর মঙ্গলের জন্য ব্যাসার্ধ যদি ধরি R2, এটা কি আর্থের জন্য, এটা কি মার্সের জন্য। ক্লিয়ার? আচ্ছা, আর মঙ্গলের জন্য আর্থের জন্য তাহলে কত হবে পর্যায়কাল? T1, আর মার্সের জন্য কত হবে? T2। তাহলে আমরা কি জানি? T1/T2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? R1/R2 তার কিউব। তাহলে দেখো, T1 এর ভ্যালু কত? T1 এর পৃথিবীরটা কি বের করতে হবে, সো এটা আমার আননোন। আর মঙ্গল গ্রহেরটা কত? 562 দিন। তাহলে এটার মান কত? T1 এর মান আমি জানি না, T2 এর মান হলো 562 দিন ইন্টু তার স্কোয়ার। R1 এর ভ্যালু কত? দেখো, পৃথিবী এবং মার্স, দেখো পৃথিবী এবং মঙ্গল বলছে, অনুপাতটা কত? 3:4। তাহলে R1R2 রেশিও কত? R1R2 রেশিও হলো 3:4। তাহলে এখানে কি লিখবো? 3/4 তার কিউব। তাহলে দেখো, এখান থেকে হিসাব করলে আমরা কিসের মান পেয়ে যাব? আমরা T1 এর মান পেয়ে যাব। আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমরা করে নিও, অসুবিধা নেই। জাস্ট মেকানিজমটা বুঝালাম যে অ্যাকচুয়ালি কিভাবে রিয়াকশনটা হচ্ছে, পুরো ঘটনাটা আর কি। তো দেখো, আজকের পড়াটা কি কি ছিল আমরা একটু সামারাইজ করি পুরোটা। আমরা কি পড়লাম ফার্স্টে? আমরা ফার্স্টে পড়লাম হলো কেপলারের সূত্র। কেপলার 3টা সূত্র দিয়ে গেছিল, উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র এবং সময়ের সূত্র। উপবৃত্ত সূত্র কি? একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। ক্ষেত্রফল সূত্রটা কি? সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করতেছে। আর সময়ের সূত্রটা কি? T² ইজ প্রপোর্শনাল টু R3। শর্টকাটটা কি ছিল? তিনটাকে মনে রাখার শর্টকাট ছিল কি? ইট মানে খাওয়া, E ফর এলিপস, A ফর এরিয়া, T ফর টাইম। ওকে, একটা ম্যাথ দেখলাম, আশা করি বুঝতে পারছি। আজকে এটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।